আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফার প্রথম ক্লাসটি শুরু করব। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে যে মুনাফা কী তা বলতে পারবো। মুনাফা থেকে আমরা লাভ এবং ক্ষতি এই দুইটি সম্পর্কে ধারণা নিব। সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবো এবং এই সংক্রান্ত সমস্যাগুলো আমরা জানবো। চক্রবৃদ্ধি মুনাফা ব্যাখ্যা করব, এই সংক্রান্ত সমস্যাগুলো আমরা দেখব। আর ব্যাংকের হিসাব বিবরণী দেখব। তো প্রথমে আমরা দেখব লাভ এবং ক্ষতি। ইতিপূর্বেই তোমরা লাভ এবং ক্ষতি এর ব্যাপারে ধারণা রেখেছো। দৈনন্দিন জীবনে আমরা লাভ ক্ষতির সাথে খুব পরিচিত। যেমন আমরা যদি কোনো একটা জিনিস ধরলাম, আমি হচ্ছে এক হালি কলা কিনলাম হচ্ছে 20 টাকা দিয়ে, আবার সেই এক হালি কলা বিক্রয় করলাম হচ্ছে 25 টাকা দিয়ে। তাহলে কিনলাম 20 টাকা, বিক্রি করলাম 25 টাকা। তাহলে এইখানে আমার যদি আমি বিয়োগ করি তাহলে 5 হবে, অর্থাৎ লাভ হইল 5 টাকা। একইভাবে যদি আমি একটি কলা কিনলাম হচ্ছে 5 টাকা দিয়ে, আবার সেই কলাটি বিক্রি করলাম 3 টাকা দিয়ে, তাহলে এখানে আমার ক্ষতি হইল কয় টাকা? 2 টাকা। তাহলে লাভ আর ক্ষতি বলতে কি, এই জিনিসগুলো তোমরা পূর্বেই জানো। এখন লাভ আর ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয় তার জন্য আমাদের দুইটা সূত্র আছে। লাভের ক্ষেত্রে কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন এখানে একটা কমন প্রশ্ন থাকে যে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য প্রথমে লিখলাম, আবার ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য শেষে লিখলাম কেন? কমন উত্তর হচ্ছে যে যে মানটা বড় মানটা আমরা আগে লিখব। লাভের ক্ষেত্রে কি হয়, যে টাকা দিয়ে আমি কিনি তার থেকে বেশি দামে বিক্রয় করি, এজন্য আমরা কি করলাম? বিক্রয় মূল্যটা আগে লিখি। ক্ষতির ক্ষেত্রে আমরা কি করি? ক্ষতি মানে কি, আমার তো লস হয়ে গেছে। আমি যদি 100 টাকাতে কিনি, তার মানে ওটা আমি বিক্রি করছি হয়তো 90 টাকা, না হলে 70 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্যটা ছোট, ক্রয় মূল্যটা বড়। এজন্য আমরা, যাতে আমাদের মাইনাস না আসে, এজন্য আমরা কি করি যে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য আগে লিখি, ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য পরে লিখি। তো এখন আমরা একটা অঙ্ক দেখি। আর শতকরা, আচ্ছা এখানে একটা কমন জিনিস আছে যে শতকরা বা পার্সেন্ট। শতকরা বা আমরা পার্সেন্ট লিখতে পারি। শতকরা বলতে 100তে কত আছে, তাই না? যদি শতকরা থাকে তাহলে বুঝতে হবে 1/100, অথবা এর পরিবর্তে পার্সেন্ট চিহ্ন দিতে হবে। আচ্ছা একটা অঙ্ক দেখি যে এখানে উদাহরণে দেওয়া আছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে। তাহলে এক হালি ডিমের দাম কত? 25 টাকা। এবং 2 হালি ডিমের দাম কত হবে? তাহলে 56 টাকা হবে। সে 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রি করে। তাহলে 1 হালি ডিম কিনছে কত টাকা? 25 টাকা দিয়ে। আর 2 হালি বিক্রি করছে কত? 56 টাকা। তাহলে তার কতটি লাভ হবে, বা শতকরা কত পার্সেন্ট লাভ হবে? তাহলে প্রথমে আমরা কি করব, যে এই যে 2 হালি ডিম সে বিক্রয় করলো, তার মানে সে 2 হালি ডিম আগে কিনেছে। তাহলে 2 হালি ডিমের, আচ্ছা লাভের সূত্র কি? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? তাহলে আগে আমাদের ক্রয় মূল্য, সে কত টাকাতে কিনেছে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে 1 হালি ডিমের দাম 25 টাকা হলে 2 হালি ডিমের দাম কত হবে? 1 হালি ডিমের দাম 25 টাকা, অতএব 2 হালি ডিমের দাম 25 গুণ 2 50 টাকা। তাহলে 50 টাকাতে কিনলো আর 56 টাকা বিক্রি করলো। তাহলে এখানে আমরা লিখবো লাভ সমান বিক্রয় মূল্য কত? লাভ সমান বিক্রয় মূল্য 56, ক্রয় মূল্য কত? এখানে 50, কত? 6 টাকা। তাহলে সে তার কয় টাকা লাভ হলো? 6 টাকা। আচ্ছা এই 6 টাকা যে লাভ হলো, কত টাকায় 6 টাকা লাভ হইলো? সে 50 টাকাতে কিনছে, তাহলে 50 টাকায় কত টাকা লাভ হইলো? 6 টাকা। আচ্ছা এখন এখানে একটা কথা আছে, শতকরায় কত পার্সেন্ট লাভ? শতকরা মানেই হচ্ছে 100। শতকরা মানেই হচ্ছে কি 100। তাহলে সে 50 টাকায় লাভ করে কয় টাকা? 6 টাকা। তাহলে লিখবো 50 টাকায় লাভ। 50 টাকায় লাভ সমান কত? 6 টাকা। তাহলে অতএব 1 টাকায় লাভ কি হবে? আচ্ছা 50 টাকায় যদি 6 টাকা লাভ হয়, তাহলে 1 টাকায় লাভ কম হবে না বেশি হবে? 50 টাকায় লাভ হলো 6 টাকা, তাহলে 1 টাকায় লাভ অনেক কম হবে। তাহলে কম হলে কি হয়? ভাগ। বুঝলা কেন এখানে ভাগ দিলাম? কারণ যখন আমি 50 টাকায় 6 টাকা লাভ করব, তাহলে 1 টাকায় আর কয় টাকা লাভ করব? 6 টাকার থেকে অবশ্যই কম, এজন্য 6/50। আর এখানে কি বলছে? শতকরা মানে 100। তাহলে অতএব 100 টাকায় লাভ হবে কি 1 টাকার থেকে কি 100 টাকায় লাভ বেশি হবে না? অবশ্যই বেশি হবে, এজন্য গুণ হবে 6 গুণ 100, আর নিচে আসবে 50। 50 দুগুণে 100, 6 দুগুণে 12। তাহলে শতকরা লাভ কত পার্সেন্ট? 12%। দেখো 12 টাকা, এই 12 টাকা কি লিখবো? 12%। কারণ উদাহরণ 2 আছে, উদাহরণ 2টা দেখি কি বলছে, যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। তার মানে এই ছাগলের যদি ক্রয় মূল্য 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে?
100 মাইনাস 8, যেহেতু 8% ক্ষতিতে বিক্রি করছে, মানে 100 টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা? 8 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি হবে কত টাকা? তার 8 টাকা। তাহলে তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কি? ক্ষতিটা বাদ দিব। ক্ষতি বাদ দিলে কত হয়? 100 থেকে 8 বাদ দিলে 92। তাহলে তার ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 92 টাকা। আমরা এই লাইন থেকে বের করলাম। কিভাবে বের করলাম আরেকটু যদি ইনশর্টে বলি, 8% ক্ষতি মানে কি? 100 টাকায় 8 টাকা ক্ষতি হয়। তাহলে 100 টাকাটা কি? আমি 100 টাকা দিয়ে ছাগল কিনছি, ক্ষতি হয়েছে 8 টাকা, তার মানে আমি বিক্রি করছি কয় টাকা দিয়ে? তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিলে কি হচ্ছে আমার? আমার বিক্রয় মূল্য আসতেছে। তাহলে 100 থেকে আমি 8 বিয়োগ করলে কত পেলাম? 92। তাহলে আমি কি বিক্রয় মূল্য পেলাম কত? 92 টাকা। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে এই পর্যন্ত শেষ। আরও যদি আমি 800 টাকা বিক্রি করি, তাহলে কি বিক্রয় মূল্যের সাথে কি আরও 800 টাকা যদি আমি যোগ করি, তাহলে কি হবে? 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? এখন আমরা এই সমাধানটা দেখি। ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা, আমরা ধরলাম, এটা আমরা ধরলাম। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 8 বিয়োগ করব, 92 টাকা। ওকে, প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম। আবার 8% লাভের বিক্রয় মূল্য। এখন 8% মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 100। তাহলে 100 টাকায় যদি 8 টাকা লাভ হয়, তাহলে আমার ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য কি হবে? যেহেতু 8 টাকা লাভ করছি, তাহলে 100 সাথে 8 যোগ করতে হবে, 108 টাকা। অতএব বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে প্রথমটার বিক্রয় মূল্য ছিল 92 টাকা, পরেরটার বিক্রয় মূল্য পেলাম কত? 108 টাকা। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা যদি আমি বের করতে পারি, তাহলে সেটাই কি হবে? বেশি হবে আমার। ওকে, তাহলে চিন্তা করো, প্রথম একটা ছাগল বিক্রি করলাম 92 টাকা, পরের ছাগলটা বিক্রি করলাম 108 টাকা। তাহলে আমার কয় টাকা বেশি বিক্রি করলাম, সেটা আমি কি বিয়োগ, দুইটার মধ্যে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি। তাহলে বিক্রয় মূল্য বেশি হবে, 108 মাইনাস 92, 16 টাকা। এখন এই যে 16 টাকা আমি বেশি, 16 টাকা যে আমি বেশি লাভ করলাম, বা বিক্রয় মূল্য 16 টাকা বেশি আসলো, কত টাকার মধ্যে? এই যে 8%, মানে কি? 100 টাকার মধ্যে। এখন লিখবো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয়, ক্রয় মূল্য যখন কত টাকা? 100 টাকা। 1 টাকা হলে অবশ্যই কম হবে, 100/16। আর এখানে কি বলছে? যে 800 টাকা বেশি হতো। তাহলে অতএব 800 টাকা বেশি হবে কি? 800, তাহলে এটা কি গুণ হবে? 100 গুণ 800/16, কাটাকাটি করলে কত হয়? আমাদের অ্যান্সার আসে কত? 5000। ওকে, এইখানে কিছু কাজ দেয়া আছে। তো এইগুলো জটিল কিছু না। যেমন ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 660 টাকা, তাহলে লাভ কয় টাকা হবে? 60 টাকা। লাভ কত পার্সেন্ট? 10%। কিভাবে 10% হইলো? একটু দেখে নিই আমরা। ওকে, তো ইনশর্টে যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে লাভ। লাভ সমান বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য কত? 660, ক্রয় মূল্য 600, কত? এখানে হচ্ছে 60। ওকে, তাহলে এই যে 60 টাকা লাভ হয় কয় টাকায়? ক্রয় মূল্য 600 টাকায়। 600 টাকায় লাভ হয় কত টাকা? 60 টাকা। তাহলে 1 টাকায় কম হবে, উপরে 60, নিচে 600। তারপরে কত টাকায়? এখন আমাদের হচ্ছে লাভ হয় কয় টাকা? এখন আমরা যেহেতু পার্সেন্ট বা শতকরা বের করতেছি, শতকরা মানে হচ্ছে 100। এখন 100 টাকায় কয় টাকা লাভ হয় দেখব। 100 টাকায় লাভ হবে কি? 60 গুণ 100, এখানে ভাগ 600। এই 0 0 কেটে দিলাম, এখানে 60 আছে, 6 দ্বারা 60কে কাটলে 10। তাহলে লাভ কত পার্সেন্ট? 10%। ওকে, একইভাবে তোমরা এই অঙ্কটা যাচাই করবে, যেহেতু মান দেয় আছে অলরেডি। তো এইখানে আমরা দেখি যে এই ঘরটাতে কি বলা আছে, যে এখানে হচ্ছে ক্রয় মূল্য আমাদের দেয়া নেই, বের করতে হবে। এখানে বিক্রয় মূল্য দেয়া আছে হচ্ছে 583, লাভ হয় 33 টাকা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যে সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য বের করব, তাহলে আমি লিখব যে ক্রয় মূল্য সমান কি হবে? এই ক্রয় মূল্যটাকে আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর লাভটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে? বিক্রয় মূল্য মাইনাস কি হবে? লাভ। তাহলে বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলে কি হয়? ক্রয় মূল্য। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য আমার হচ্ছে, আমরা করতেছি এটা 583, তার থেকে লাভ বাদ দিলাম, লাভ কত? 33, 33 বাদ দিলে কত হয়? 550 টাকা। তাহলে তার ক্রয় মূল্য কত? 550 টাকা। এখানে বসাই দিলাম। কিভাবে করলাম? এখানে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে লাভ বা মুনাফা সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে আমি মান বসাই দিব। বিক্রয় মূল্যর মান জানি 583, লাভের মান কত জানি? 33 টাকা। তাহলে শুধু ক্রয় মূল্য ফাঁকা থাকে, তাহলে ক্রয় মূল্যর মানটা আমরা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে বের করে নিলাম কত? 550 টাকা। এখন শতকরা বের করতে হবে, আগের নিয়ম। এই যে 550 টাকায় লাভ হয় কয় টাকা? 33 টাকা। 1 টাকায় কত টাকা হবে? আবার 100 টাকা, 100 টাকায় কত টাকা হবে? এই জাস্ট ইজি। যদি আমরা করি, তাহলে 550 টাকায় লাভ হয় কয় টাকা?
33 টাকা। ডাইরেক্ট 100 দিয়ে দিলাম। 100 তে কত হবে? 33 গুণ 100 ভাগ 550। এই 0 0 কেটে দিলাম। ওকে, তাহলে 5 দ্বারা কাটলে কত হয়? 5 11 55 আর 5 দুগুণে 10। তারপরে 11কে কাটা যায়, 3 11 33, 3 দুগুণে 6। তাহলে এখানে কত হবে? 6% লাভ হবে। একইভাবে তোমরা এই বাকি অঙ্কগুলোও করতে পারো খুব ইজিলি। এখন আমরা একটু মুনাফার ব্যাপারে ধারণা নেই। মুনাফা জিনিসটা কি? ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিল। তিনি কত টাকা? 10,000 টাকা ব্যাংকে আমানত রাখলো। আমানত, ওকে, বা গচ্ছিত রাখলো। 1 বছর পর ব্যাংক হিসাব নিতে গিয়ে দেখলো তার জমা টাকার পরিমাণ 70 টাকা বা 700 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে জমা রাখছিল 10,000 টাকা, 1 বছর পর সেটা হয়েছে 10,700 টাকা। 1 বছর পর ফরিদা বেগমের টাকা কিভাবে 700 টাকা বৃদ্ধি পেল? এখন এখানে একটা প্রশ্ন করছে যে ফরিদা বেগম 10,000 টাকা জমা রাখলো, 1 বছর পর দেখলো তার অ্যাকাউন্টে আছে 10,700 টাকা। তার মানে 700 টাকা বেশি জমা হয়েছে। এই 700 টাকা কীভাবে বৃদ্ধি পেলো সেই প্রশ্নের অ্যান্সারটা আমাদের দিতে হবে। এখন এইখানে দেখো প্রশ্নের অ্যান্সারটা দেয়া আছে। মূলত এখানে কি হয় যে ব্যাংকে যখন টাকা রাখা হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, ব্যাংক কী করে ওই 1 বছরের জন্য কেউ যদি টাকা রাখে তাকে হচ্ছে 7% বা 10% বা 12% হারে সুদ দেয়। মূলত সেইভাবেই এই টাকাটা বৃদ্ধি পেয়েছে, এখানে সেই কথাগুলো বলা আছে। তো এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার বলতে কি বোঝায়? যে 100 টাকায় 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে, যদিও ব্যাংকের হিসাবে এটাকে ধরা হয় হচ্ছে 1000 টাকায়। যাই হোক, 100 টাকায় 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। সময়কাল, এখন তুমি যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলে। এখন মূলত 1 বছর হিসাবেই মুনাফার হার, মুনাফার যে সময়টা হিসাব করা হয়। সরল মুনাফাকে শুধু বছর কি প্রতি বছর শুধু প্রান্তিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলা হয়। ওকে, তো এখন এই জিনিসগুলো এখানে দেখো যে আমাদের বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশগুলো মনে রাখতে হবে। মূলধন বা আসলকে পি বা প্রিন্সিপাল, তারপরে মুনাফার হার আর রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে সময় বা টাইম, মুনাফা হচ্ছে আয় বা প্রফিট, আর হচ্ছে মুনাফা আসল কে বলা হয় এ দ্বারা। এখানে কিছু সূত্র দেয়া আছে, এই সূত্রগুলো তোমরা দেখে নাও। আমরা এখান থেকে ডাইরেক্ট অঙ্ক করব। আচ্ছা, এইখানে দেখো, এখানে আমরা এইভাবে না করে সূত্রের মাধ্যমে করতে পারি। যেমন আমি যদি লিখি যে হচ্ছে মুনাফা, মুনাফাকে কি বলা হয়? আচ্ছা, এইখানে একটু দেখো, মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা, আয় বা এখানে প্রফিট আয় দ্বারা। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আসল, আসল বা মূলধন, আসল বা মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে যত টাকা আমি জমা রাখছি। যাই হোক, তারপরে হচ্ছে মুনাফা হয়ে গেল। তারপর সময়, সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা, টাইম। তারপর আরেকটা জিনিস আছে মুনাফার হার, মুনাফার হারকে প্রকাশ করা আর দ্বারা, রেট অফ ইন্টারেস্ট, মানে কত পার্সেন্ট সুদ দিচ্ছে। এখন এই সূত্রগুলোর মাধ্যমে বা এই জিনিসগুলোর মাধ্যমে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আই সমান এনপিআর। তাহলে এখানে যদি আমি বলি আয় হচ্ছে কি মুনাফা, একটা ব্যাংক 1 বছরের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য কত টাকা মুনাফা দিবে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে আয় সমান বা মুনাফা সমান এনপিআর। এন হচ্ছে কি সময়, পি হচ্ছে যে মূলধন কত টাকা জমা রাখছে, আর আর হচ্ছে সুদের হার। এই 3টা জিনিস থাকলে আমরা খুব সহজেই মুনাফা বের করতে পারি। তো এখন এইখানে দেখি রমিজ সাহেব কি 5,000 টাকা জমা রাখলেন, তার মানে মূলধন, মূলধন কত? 5,000, যেটাকে আমরা প্রকাশ করব পি দ্বারা। ঠিক করলেন যে আগামী 6 বছর, তাহলে এই যে 6 বছর এটা কি সময়, সময় এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। তিনি ব্যাংকে টাকা উঠাবেন না। বার্ষিক মুনাফার হার 10%, 10% মানে কি? এটা হচ্ছে আর, মুনাফার হার 10% মানে আর এর মান কত? 10%। 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? প্রথম কি মুনাফা, তাহলে মুনাফা সূত্র কি? মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, আয় সমান এনপিআর। এখন আয় সমান কি মুনাফা, এন সমান কি সময়, সময় কত? 6। তারপরে পি এর মান কত? 5,000 লিখবো। আর আর এর মান কত? এখানে আমরা যদি একটু খেয়াল করি আর এর মান কি 10%। আচ্ছা, এখন এই যে 10% আছে, আমরা কিন্তু পার্সেন্টটা নিতে পারবো না। পার্সেন্টটাকে কি করে নিতে হবে?
শুধু সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে 10%, পার্সেন্টকে যদি ভাঙাইতে যাই তাহলে তার সাথে কি হবে 1/100, অর্থাৎ পার্সেন্টকে তুলে দিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। ভাগ করলে কি হয় 0.1 হয়, 10কে 100 দ্বারা ভাগ করলে 0.1। এই জন্য আমরা কি এখানে 10/100 লিখতে পারি বা 0.1ও লিখতে পারি। তাহলে এখন ক্যালকুলেশন করলে এই একটা শূন্য গেল, এই শূন্য গেল, তাহলে 5 6 30 আর এখানে আছে 2টা শূন্য। তাহলে সে 6 বছরের মুনাফা পাবে 3000 টাকা। এই দেখো 3000 টাকা। এখন এখানে কি বলছে মুনাফা আসল কত হবে, তাহলে মুনাফা 3000, আসল হচ্ছে 5000, 3000 আর 5000 যোগ করলে কত হয় 8000, তাহলে তার মুনাফা আসল কত হবে 8000। এইখানে দেখো উদাহরণ 3-এর বিকল্প নিয়ম, আমি যে নিয়মটা করাইলাম সেই নিয়মটা এখানে দেয়া আছে।